আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা রোবট একজন মানুষের কতটা ভালো বন্ধু হতে পারে যে কিনা নিজের অস্তিত্বই বিসর্জন দিয়ে দেয় শুধুমাত্র সেই মানুষ বন্ধুটার জীবন বাঁচাতে। আর যখন আমরা হারাই জীবনের সবচেয়ে আপনজনকে, তখন যেমন ভেঙে পড়ি, ঠিক তেমনই কষ্টকে একটা রোবটকে হারিয়ে হতে পারে। আজকে এমনই এক অসাধারণ অ্যানিমেশন মুভির গল্প শোনাবো। তো চলুন সময় নষ্ট না করে সরাসরি গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা একজন তরুণ ছেলেকে দেখি যার নাম ছিল হিরো। সে নতুন নতুন জিনিস বানাতে খুবই পছন্দ করত, এমনকি সে ছোট্ট একটা রোবটও তৈরি করেছে। এই রোবটটাকে ব্যবহার করে সে বিভিন্ন রোবটদের প্রতিযোগিতায় অংশ নিত। আর তাছাড়াও এই ছোট রোবটটা এতটাই বুদ্ধিমান ছিল যে বড় বড় রোবটকে হারিয়ে দিতে পারত। একদিন তার প্রতিযোগিতা হয় এক ধনী লোকের রোবটের সাথে, কিন্তু এখানেও হিরো তার ছোট্ট রোবটের মাধ্যমে এই প্রতিযোগিতাটা জিতে যায়। সে অনেক টাকা পেয়ে যায়, কিন্তু সেই ধনী লোকটা এটা একেবারেই মেনে নিতে পারেনি। এজন্য সে হিরোর রোবটটা জোর করে ছিনিয়ে নেয়। তখন হিরোর বড় ভাই সেখানে এসে উপস্থিত হয়। আর হিরোর ভাই দেখতে খুবই সুদর্শন ছিল, সে হিরোর মতোই বুদ্ধিমানও ছিল। সে এখানে ঝামেলা হবে ভেবে নিজের ছোট ভাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। তবে সাথে সাথে হিরোর রোবটটাকেও তারা নিয়ে এসেছিল। কিন্তু হঠাৎ যখন পুলিশ তাদের মাঝপথে থামিয়ে দেয়, তখনই তারা বুঝতে পারে যে তারা আসলে ট্রাফিক আইন অমান্য করেছিল। তারপর এই দুই ভাইকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। তবে কিছুদিন পর তাদের আন্টি এসে তাদেরকে জেল থেকে ছাড়িয়ে নেয়। আসলে এই দুই ভাইয়ের বাবা মা অনেক আগে মারা গেছে, এই জন্য তাদের আন্টি তাদের মায়ের মতো লালন পালন করত। তো যাই হোক, হিরোর ভাই তাকে বলে, চলো হিরো, আমি তোমাকে আমার ইউনিভার্সিটি ঘুরে দেখাই। তার ইউনিভার্সিটি ছিল একটা সায়েন্স ইউনিভার্সিটি। তো সেখানে যেতেই হিরোর বড় ভাই তাকে তার 4 বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয়। তাদের মধ্যে 2জন ছেলে আর 2জন মেয়ে ছিল। এদের মধ্যে একজন আবার সায়েন্স বিভাগের ছাত্র ছিলই না, আর সে সবসময় একটা ড্রাগনের পোশাক পরে থাকতো। এরপর হিরোর ভাইয়ের বাকি 3 বন্ধু হিরোকে আজকে তাদের উদ্ভাবন দেখাতে শুরু করে। হিরোর বড় ভাই বলে, চলো এবার আমি তোমাকে আমার কিছু আবিষ্কার দেখাই। এরপর ওরা একটা ল্যাবের মধ্যে চলে যায়। সেখানে সে হিরোর হাতে একটা টেপ লাগিয়ে সেটা টেনে ছিঁড়ে ফেলে দেয়, আর এতে করে হিরোর খুবই ব্যথা লাগে। হিরো ব্যথায় আউচ বলে ওঠে। আর এই শব্দ শোনার পর তার তৈরি করা সেই কিউট রোবটটা, যার নাম ছিল বেইম্যাক্স, সে অ্যাক্টিভেট হয়ে যায়। হিরোর বড় ভাই বলে যে এটা একটা হেলথ কেয়ার রোবট, আমি এর পেছনে অনেক সময় দিয়েছি। এর মধ্যে একটা চিপ লাগানো রয়েছে। আসলে এই রোবটটা এক ধরনের ইতিবাচক মানসিকতার ডাক্তার। বেইম্যাক্স হিরোর হাতে একটা স্প্রে ছিটিয়ে দেয়, যার কারণে হিরোর হাতের জ্বালা পোড়া সাথে সাথে অনেকটা কমে যায়। এই জিনিসটা হিরোর কাছে বেশ মজা লাগছিল। তারপর হিরোর বড় ভাই তাকে বলে যে এই রোবটটা তখনই শাটডাউন হবে যখন তুমি তাকে বলবে যে তার যত্নআত্তি আর পরিচর্যায় তুমি সন্তুষ্ট হয়েছ। সাথে সাথে এটা পরীক্ষা করার জন্য হিরো ঠিক এই কথাটাই বলে দেয়। ফলে রোবটটা আবারও তার সেই ছোট্ট বক্সের মধ্যে ঢুকে যায়। আসলে এই বক্সটাই ছিল তার কাভার, এমনকি এখানে থেকে সে নিজেকে চার্জ করে নিতে পারত। এদিকে যখন ইউনিভার্সিটির প্রফেসর সেখানে এসে পৌঁছায়, তখনই ওই লোকটা ওদের কথা শুনে ফেলে। তিনি হিরোর হাতে থাকা সেই কালো রোবটটাও দেখতে পায়, আর তিনি জিজ্ঞাসা করে এটা কি। হিরো তাকে সব কিছু খুলে বলে। প্রফেসর বলে যে তোমার ট্যালেন্ট আমার খুবই ভালো লেগেছে। আমার একটা মেয়েও আছে, সেও ঠিক তোমার মতোই খুবই জিনিয়াস। আমার মনে হয় যে তোমার এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আবেদন করা উচিত, আর তোমার ভাই তোমাকে সব কিছু এই ব্যাপারে বুঝিয়ে দেবে। এরপর ওদের প্রদর্শনী শেষ হলে তারা বাড়িতে ফিরে আসে। আর হিরোর বড় ভাই তাকে বলে যে আমাদের ইউনিভার্সিটিতে প্রতি বছর একটা অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে যদি প্রফেসরের কারো প্রজেক্ট পছন্দ হয়, তাহলে সে তাকে ওই ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে নেয়। সেখানে বয়স কোনো ব্যাপার না। হিরো এই কথাটা শুনে অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে সেই অনুষ্ঠানে যোগ দেবার জন্য হিরো কঠোর পরিশ্রম করতে শুরু করে। যদিও প্রথমে সে ঠিকঠাকভাবে কোনো কাজই করতে পারছিল না, তবে সে খুব দ্রুতই বুঝে ফেলে যে তার আসলে কী বানানো উচিত। এরপর সে যেটা বানিয়েছিল সেটা ছিল খুবই ছোট, কিন্তু জিনিসটা ছিল ভীষণ দারুণ। আসলে এটা ছিল একটা মাইক্রোবট। মাইক্রোবটটা দেখতে ছিল হিরোর আগের রোবটের মতোই, কিন্তু আকারে অনেক ছোট। তবে সে মাইক্রোবটটা একটা বানায়নি, বরং অনেকগুলো বানিয়েছিল। এর সাথে হিরো নিজের মাথায় একটা ডিভাইস লাগায়। সেই ডিভাইসটার মাধ্যমেই এই মাইক্রোবটগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে সে। এরপর দেখতে দেখতে অনুষ্ঠানের দিন চলে আসে, আর অনেক মানুষ সেদিন বিভিন্ন রকমের জিনিস উদ্ভাবন করে এনেছিল। হিরো যখন স্টেজে তার আবিষ্কার দেখাতে যায়, তখন সে খুবই নার্ভাস হয়ে পড়ে। তখন তার ভাই তাকে কনফিডেন্স দেয়, কিন্তু শুরুতে তার মাইক্রোবটটা দেখে কেউ খুশিই হয় না।
কিন্তু তারপর হিরো সেই মাইক্রোবটগুলোর উপরে বিভিন্ন নিরীক্ষণ শুরু করে দেয় এবং হিরো সেই ডিভাইস দিয়ে মাইক্রোবটগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলে, যার ফলে সেই মাইক্রোবটগুলো একে অপরের সাথে যুক্ত হতে শুরু করে। আর তাছাড়াও সমস্ত মাইক্রোবটগুলো বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করতে থাকে, এমনকি হিরো সেগুলোর উপরে হাঁটাচলাও করতে পারছিল। এটা দেখে সেখানে উপস্থিত সবাই মুগ্ধ হয়ে যায়, আর ইউনিভার্সিটির প্রফেসর তো ভীষণ অবাক হয়ে যায়, আর সে সত্যি অনেক জোরে হাততালি দিতে থাকে, কারণ তাদের মনে হয় যে এই প্রজেক্টটা সত্যি অসাধারণ। তারা হিরোকে অভিনন্দন জানাতে থাকে, তারা চিৎকার করে বলে যে ভাই তোমার অ্যাডমিশন তো কনফার্ম। অনুষ্ঠান শেষ হবার পরে একটা কোম্পানির সিইও হিরোর কাছে চলে আসে। সে জিজ্ঞাসা করে যে তুমি কি তোমার মাইক্রোবটগুলো আমাদের কাছে বিক্রি করবে? কিন্তু হিরো কিছু বলার আগে প্রফেসর সেখানে চলে আসে। তিনি বলে যে না, হিরো এটা বিক্রি করবে না। তাই হিরো সেই লোকটাকে না বলে দেয়। এরপর লোকটা সেখান থেকে চলে যায়, আর হিরো এবার সায়েন্স ইউনিভার্সিটিতে তার অ্যাডমিশন লেটার পেয়েও যায়। হিরো আজকে ভীষণ খুশি ছিল, তাই সে ল্যাব থেকে বের হয়ে আজকে প্রথমেই দুই ভাই মিলে এইসব ব্যাপারে আলোচনা করছিল। কিন্তু কথা বলতে বলতেই তারা পেছনে তাকিয়ে একদম চমকে যায়, কারণ হঠাৎ করেই ইউনিভার্সিটিতে আগুন লেগে যায়। একজন ছাত্রী সেখান থেকে দৌড়ে এসে বলে যে প্রফেসর ভেতরে আটকা পড়েছে। এদিকে আবার হিরোর ভাই ছিল প্রফেসরের খুবই ভালো বন্ধু, তাই এক মুহূর্ত দেরি না করে সে প্রফেসরকে বাঁচাতে ভেতরে চলে যায়। যাবার সময় তার ক্যাপটা বাইরে পড়ে যায়। হিরো সেই ক্যাপটা তুলে নেয়। ঠিক তখনই ল্যাবে একটা বিশাল বিস্ফোরণ ঘটে, এর ফলে হিরো অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে। তার হাতে ছিল তার ভাইয়ের সেই ক্যাপ। হিরো খুব ভালো করে বুঝতে পারে যে তার ভাই এই বিস্ফোরণে হয়তো মারা গেছে। সত্যি বলতে এই সিনটা ছিল খুবই আবেগপূর্ণ। তো যাই হোক, পরদিন ছিল হিরোর বড় ভাইয়ের জানাজা। সবাই হিরোকে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু হিরো নিজেকে খুবই একা অনুভব করছিল, কারণ তার জীবনে শুধু একজন বড় ভাইই ছিল। এরপর ধীরে ধীরে সময় এগোতে থাকে, আর এরই মধ্যে 1 মাস কেটেও যায়। সবাই আবারও তাদের স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, যে যার মতো কাজকর্ম শুরু করে দিয়েছে। কিন্তু হিরো এখনও তার ভাইকে ভুলতেই পারছে না। সে কারো সঙ্গেই কথা বলছিল না, এমনকি ল্যাবেও যাচ্ছিল না। বেশিরভাগ সময় সে তার রুমেই বন্দি থাকতো। তার রুমটা তার বড় ভাইয়ের রুমের একদম কাছাকাছি ছিল। মাঝখানে ছিল একটা ছোট পার্টিশন। হিরো খুব রেগে গিয়ে জিনিসপত্রগুলো সরাচ্ছিল, এমন সময় একটা রোবট তার পায়ের উপরে পড়ে যায়। সে চিৎকার করে বলে যে আউচ! আর তখনই তার বড় ভাইয়ের রুমে থাকা সেই বেইম্যাক্স অ্যাক্টিভেট হয়ে যায়। রোবটটা নিজের কাভারের ভেতর থেকে বেরিয়ে আসে। সে হিরোর চিকিৎসা শুরু করে দেয়, কিন্তু হিরো তখন চিকিৎসা নেবার মুডেই ছিল না। সে বেইম্যাক্সকে বন্ধ করার অনেক চেষ্টা করে, কিন্তু বেইম্যাক্স কিছুতেই বন্ধ হচ্ছিল না। তবে আমরা তো জানি যে বেইম্যাক্স কিভাবে বন্ধ হয়, কিন্তু হিরো সেটা ভুলেই গিয়েছিল। এই জন্য হিরো তাকে কোনোভাবে বন্ধ করতে পারছিল না, আর এখানে দুর্ভাগ্যবশত সে পা পিছলে পড়ে যায়। তখন হিরোর চোখ চলে যায় খাটের নিচে। সেখানে তার জ্যাকেটের ভেতরে কিছু একটা নড়াচড়া করছিল। হিরো দেখতে পারে যে তার জ্যাকেটের পকেটে একটা মাইক্রোবট রয়েছে। কোনোভাবে হয়তো এটা সেদিন তার পকেটে রয়ে গিয়েছিল, আর বাকি সব মাইক্রোবটসগুলো ইউনিভার্সিটির আগুনে পুড়ে সেদিন ধ্বংস হয়ে গিয়েছিল। তো হিরো মাইক্রোবটটিকে একটা ছোট কাচের বক্সে বন্ধ করে দেয়, কিন্তু বেইম্যাক্স সেটাকে তুলে নেয় আর বলে যে এই মাইক্রোবটটা হয়তো কোথাও যেতে চাচ্ছে। কিন্তু হিরো বেইম্যাক্সের কথায় কোনো গুরুত্ব দেয় না। কিন্তু হিরো বুঝতে পারছিল যে বেইম্যাক্স মাইক্রোবটটিকে নিয়ে কোথায় যাচ্ছে। হিরো যখন এটা বুঝতে পারে, তখন সে বেইম্যাক্সকে অনুসরণ করতে শুরু করে দেয়, আর অনেক কষ্টে সে তাকে অনুসরণ করে ওদের কাছে পৌঁছেও যায়। হিরো দেখতে পায় যে বেইম্যাক্স একটা গুদামের বাইরে সেই মাইক্রোবটটাকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর হিরো সেখানে পৌঁছে যায়, তবে গুদামটা তখন বন্ধ ছিল। কিন্তু মাইক্রোবট তখনও সেদিকেই যেতে চাইছে। তখন তারা প্ল্যান করে যে আমরা ভেতরে গিয়ে দেখব যে আসলে গুদামের ভেতরে এমন কি আছে যার কারণে মাইক্রোবটটা সেদিকেই যেতে চাইছে। এরপর তারা জানালা দিয়ে ভেতরে ঢুকে যায়। হিরো বলে যে আমি নিচে গিয়ে দেখে আসি, আর তুমি এখানেই থাকো, ঠিক আছে? কিন্তু হিরো যা দেখতে পায় তা দেখে সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, কারণ কেউ একজন তার মাইক্রোবটগুলোকে নকল করে ফেলেছে। হুবহু তার মাইক্রোবটগুলো এখানে বানানো হচ্ছে, আর এটা ছিল একটা ফ্যাক্টরি। এরপর বেইম্যাক্সও সেখানে চলে আসে, আর সে হিরোকে জিজ্ঞাসা করে সব কিছু ঠিক আছে তো? তাদের কণ্ঠস্বর শুনে সকল মাইক্রোবটসগুলো সক্রিয় হয়ে ওঠে। এরা একসাথে একটা বিশাল আকৃতি তৈরি করতে শুরু করে, আর এটা স্পষ্ট যে কেউ একজন এগুলোকে নিয়ন্ত্রণ করছে। যে ব্যক্তি মাইক্রোবটসগুলোকে নিয়ন্ত্রণ করছিল সে বুঝতে পারে যে বেইম্যাক্স আর হিরো এখানে চলে এসেছে। তখন তারা দৌড়ে পালাতে শুরু করে।
এর মধ্যে সেই লোকটা বাইরে বেরিয়েও চলে আসে, যে এতক্ষণ মাইক্রোবটগুলোকে নিয়ন্ত্রণ করছিল। কিন্তু আমরা তার মুখটা দেখতে পাই না, কারণ লোকটা একটা মুখোশ পরেছিল। তো যাই হোক, হিরো আর বেইম্যাক্স কোনো রকমে জানালা দিয়ে লাফ দেয়। বেইম্যাক্স তার বাহু দিয়ে হিরোকে ঘিরে ফেলেছিল, তাই জানালা দিয়ে পড়লেও হিরোর কোনো ক্ষতি হয়নি, কারণ বেইম্যাক্সের শরীরটা ছিল খুবই নরম আর ফোলানো। এরপর হিরো সব কিছু পুলিশকে জানিয়ে দেয়, কিন্তু পুলিশ অফিসার বলে যে, এই বাচ্চা, তুমি আমার সময় নষ্ট করো না, যাও তো এখান থেকে। আর তুমি এমন কিছু দেখেছো তার কোনো সাক্ষী আছে নাকি? হিরো বলে যে হ্যাঁ, আমার সাথে রোবটটা সাক্ষী আছে। কিন্তু বেইম্যাক্স যখনই কিছু বলতে যাবে তখনই তার ব্যাটারির লেভেল দ্রুত কমে যাচ্ছিল, তাই হিরো তাড়াতাড়ি তাকে বাড়িতে নিয়ে আসে। এরপর হিরো বেইম্যাক্সকে চার্জে দিয়ে দেয় আর নিজেদের মধ্যেই কথাবার্তা বলতে শুরু করে। হিরো বেইম্যাক্সকে বলে যে তোমাকে বানিয়েছিল, মানে আমার ভাই, সে এখন এই দুনিয়াতেই নেই। বেইম্যাক্স তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এই সিনটা দেখে মনে হচ্ছিল যে সত্যি বেইম্যাক্স একটা ভীষণ ভালো রোবট। তো বেইম্যাক্স তাকে জিজ্ঞাসা করে যে তোমার ভাই কিভাবে মারা গেল? তখন হিরো বলে যে ইউনিভার্সিটিতে আগুন লেগেছিল। এরপর হিরো বলে যে 1 মিনিট, আমার কিছু একটা মনে পড়েছে। আমার মনে হয় কেউ ইচ্ছাকৃতভাবে সেই ইউনিভার্সিটিতে আগুন লাগিয়েছিল, যেন সেই আগুনে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় আর মানুষ শুধুমাত্র নিজের জীবন নিয়ে ভাবতে থাকে। আর সেই ফাঁকে কেউ আমার মাইক্রোবটসগুলো চুরি করতে পারে, অর্থাৎ মাইক্রোবটসগুলো চুরি করার জন্য সেখানে কেউ আগুন লাগিয়ে দিয়েছিল। কিছুক্ষণ আগে তারা যে মুখোশ পরা মানুষটাকে দেখেছিল, হয়তো এইসব কিছু তারই কাজ। এরপর হিরো বেইম্যাক্সের সাথে একটা প্ল্যান বানায়। তারা ঠিক করে যে তারা ওই মানুষটাকে যেভাবেই হোক থামাবে। হিরো বেইম্যাক্সের চিপ খুলে সেটার মধ্যে ক্যারাটে আর অ্যাকশন প্রোগ্রাম ইনস্টল করে দেয়। তারপর আবার সেই চিপটা বেইম্যাক্সের মধ্যে লাগিয়ে দেয়। এরই সাথে সাথে সে বেইম্যাক্সকে একটা আর্মারও পরিয়ে দেয়। এরপর হিরো এবং বেইম্যাক্স আবারও সেই গুদামে পৌঁছায়, কিন্তু তখনই মুখোশ পরা লোকটা এক বিশাল মাইক্রোবটের আকৃতি তৈরি করতে করতে ওদের দিকে এগিয়ে আসতে থাকে। এমন সময় সেখানে একটা গাড়ি এসে পৌঁছায়। শুরুতে গাড়িটাকে দেখে খুবই রহস্যময় মনে হচ্ছিল, কিন্তু সেই গাড়িতে আসলে ছিল হিরোর ভাইয়ের সেই 4 জন বন্ধু। ওরা আসলে হিরোকে ফলো করতে করতে এখানে পৌঁছে গিয়েছিল। এদিকে মুখোশ পরা সেই লোকটা ওদের সবার উপরে আক্রমণ করতে শুরু করে। ভয়ে তারা সবাই গাড়িতে উঠে বসে পড়ে। বেইম্যাক্স ছিল গাড়ির উপরের দিকে, কিন্তু মুখোশ পরা লোকটা যখন ওদের পিছু ছাড়ছিল না, তাছাড়াও মাইক্রোবটসগুলোর গতি ছিল অনেক বেশি। তারপর হঠাৎ করে তাদের গাড়িটা পানিতে পড়ে যায়। তো মুখোশ পরা মানুষটা ভেবেছিল যে হয়তো পানিতে পড়ে এরা সবাই মারা গেছে, কিন্তু বেইম্যাক্স তার দেহকে আরও নরম করে সবাইকে তার উপরে উঠিয়ে পানি থেকে বাইরে বের করে নিয়ে আসে। এরপর মাস্ক পরা ব্যক্তিটার ব্যাপারে আরও অনেক তথ্য কালেক্ট করার জন্য ওরা সবাই বাড়িতে ফিরে চলে আসে। সবাই বলছিল যে এই লোকটা হয়তো সেই কোম্পানির সিইও, যাকে হিরো তার মাইক্রোবটটা দিতে অস্বীকার করেছিল। কিন্তু হিরো বলে সে যাই হোক না কেন, যার মাধ্যমে সে মাইক্রোবট নিয়ন্ত্রণ করে, সেটা ওই লোকটার মাস্কের পেছনে লুকানো। আমাদের তার মাস্কটা খুঁজে বের করতে হবে, কিন্তু এই জন্য আমাদের কিছু উন্নত স্যুটও তৈরি করতে হবে। আর তাছাড়াও মাইক্রোবটের সাথে লড়াই করার বিভিন্ন কৌশলও শিখতে হবে। তারপর তারা সবাই মিলে কঠোর পরিশ্রম শুরু করে দেয়। হিরো সবার জন্য হাই টেকনোলজির কিছু পোশাক বানিয়ে দেয়। আর ফাইনালি তারা মাস্ক পরা সেই লোকটা আর মাইক্রোবটদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। প্রত্যেকে তাদের নিজস্ব কিছু স্পেশাল শক্তি তৈরি করে নেয়। আর তাছাড়াও বেইম্যাক্স আবারও একটা কিউট আর্মার পেয়ে যায়। হিরো তাকে একটা অ্যাডভান্স রোবট বানিয়ে দিয়েছিল। তো যাই হোক, বেইম্যাক্স সেই লোকটার ব্লাড স্যাম্পল কালেক্ট করেছিল। হিরো তাকে সেই স্যাম্পল দিয়ে স্ক্যান করে মাস্ক পরা মানুষটাকে খুঁজতে বলে। সাথে সাথে বেইম্যাক্স পুরো শহরের মানুষদেরকে স্ক্যান করতে থাকে, তবে মাস্ক পরা লোকটিকে শহর থেকে দূরে একটা দ্বীপের কাছে খুঁজে পাওয়া যায়। এরপর তারা সবাই বেইম্যাক্সের সঙ্গে সেই জায়গাতে পৌঁছে যায়। তারা ভেতরে প্রবেশ করে আর সেখানে সিসিটিভি ফুটেজ চালু ছিল। সেই ফুটেজে ওরা দেখছিল যে কোম্পানির সিইও একটা পোর্টাল তৈরি করেছে। সে ওই পোর্টালের মাধ্যমে একটা মেয়েকে পাঠিয়ে দেয়, কিন্তু ওই পোর্টালে হঠাৎ একটা সমস্যার সৃষ্টি হয়। সে পোর্টাল বাইরে থেকে সকল জিনিসপত্র নিজের ভেতরে টানতে শুরু করে। তাই এখন ইচ্ছার বিরুদ্ধে ওই সিইওকে ওই পোর্টালটা বন্ধ করতে হয়েছিল, নয়তো সব কিছু পোর্টালটা নিজের মধ্যে টেনে নিয়ে যেত। কিন্তু ওই মেয়েটা পোর্টালের ভেতরেই কিন্তু আটকা পড়ে গিয়েছিল। এমন সময় সেখানে মাস্ক পরা মানুষটা চলে আসে আর হঠাৎই ওদের উপরে আক্রমণ শুরু করে দেয়। ওরা সবাই দূরে ছিটকে পড়ে যায়, কিন্তু হিরো কোনোভাবেই তার পরাজয় মানতে চায় না। আর তাছাড়াও সে তার ভাইয়ের মৃত্যুর কারণটাও জানতে এসেছে। এই জন্য সে বেইম্যাক্সের সাথে মিলে সেই লোকটার উপরে আক্রমণ করে দেয়।
একসময় সেই মানুষটার মাস্কও খুলে যায়। হিরো দেখতে পায় যে সে আসলে ইউনিভার্সিটির প্রফেসর ছিল। সেদিন ওই ল্যাবরেটরির আগুনে সে মারা যায়নি, এমনকি সেই মাইক্রোবটগুলোও তিনিই চুরি করেছিল। অর্থাৎ সেদিন ল্যাবে আগুন লাগার পেছনে এই প্রফেসরেরই হাত রয়েছে। হিরো তাকে বলতে থাকে যে আমার ভাই তোমার জন্যই মারা গেছে। প্রচণ্ড আক্রোশ নিয়ে সে বেইম্যাক্সকে প্রফেসরকে মেরে ফেলার জন্য আদেশ দেয়, কিন্তু বেইম্যাক্স বলে যে আমি একজন স্বাস্থ্যসেবক ডাক্তার, আমি তাকে মারতে পারি না। হিরো তখন ক্যারাটে আর ইভিল চিপটা বেইম্যাক্সের ভেতরে ইনস্টল করে দেয়। বেইম্যাক্স এখন প্রফেসরকে মারতেই যাচ্ছিল, কিন্তু তার বন্ধুরা তাকে এই কাজ করতে বাধা দেয়। তারা বলে যে এটা ঠিক হচ্ছে না, তুমি এখনো অনেক ছোট, মানুষ মারার অপরাধে তোমাকে জেলে যেতে হতে পারে। এমন সময় হিরোর হাত থেকে সেই মুখোশটা নিচে পড়ে যায়, আর তখনই প্রফেসর মাস্কটা নিয়ে আবারও মাইক্রোবটসগুলোকে নিজের নিয়ন্ত্রণে করে ফেলে। এদিকে হিরোর বন্ধুদের মধ্যে একজন বেইম্যাক্সের মধ্যে আবারও তার পজিটিভ চিপ বসিয়ে দেয়। এর ফলে বেইম্যাক্স আবারও পজিটিভ হয়ে যায়, যার ফলে সে আর আক্রমণ করতেই পারে না। হিরো এতে করে ভীষণ রেগে যায় আর সে বেইম্যাক্সকে নিজের গ্যারেজে নিয়ে ফিরে চলে আসে। হিরো বেইম্যাক্সকে আবারও বলে যে আমি তোমার ভেতর থেকে পজিটিভ চিপটা বের করে নেব, যাতে করে তুমি সেই প্রফেসরকে মারতে পারো। কিন্তু হিরো কিছুতেই তার পজিটিভ চিপটা আর বের করতেই পারছিল না। বেইম্যাক্স বলে যে এখন তুমি আমাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না, আমি সব সময় পজিটিভ থাকব। হিরো জিজ্ঞাসা করে যে কেন? বেইম্যাক্স তাকে কিছু ভিডিও দেখাতে শুরু করে, যেগুলো ছিল হিরোর বড় ভাইয়ের রেকর্ড করা। যখন সে বেইম্যাক্সকে তৈরি করেছিল তখন সেই ভিডিওগুলো সে ইনস্টল করেছিল। তো সেই ভিডিওতে হিরোর ভাই বলেছিল যে আমি চাই বেইম্যাক্স যেন সবসময় এক রকমের পজিটিভ থাকে, মানে একটা পজিটিভ রোবট হিসেবে সে শুধুমাত্র মানুষের জীবন রক্ষা করবে। হিরো এই ভিডিওটা দেখে ভীষণ আবেগপ্রবণ হয়ে কান্না শুরু করে দেয়, তাই বেইম্যাক্স তাকে সান্ত্বনা দিতে থাকে। এরপর সে তার অন্য বন্ধুদের কাছে ফিরে চলে যায়, সবার কাছে সে ক্ষমা চেয়ে নেয় আর সবাইকে জড়িয়ে ধরে। ওরা হিরোকে জানায় যে আমরা আরেকটা সিসিটিভি ফুটেজ পেয়েছি। যখন হিরো সেই সিসিটিভি ফুটেজটা দেখে তখন সে জানতে পারে যে সিইও যে মেয়েটাকে পোর্টালের ভেতরে পাঠিয়েছিল সেই মেয়েটা ছিল প্রফেসরেরই মেয়ে। আর নিজের মেয়েকে হারিয়ে প্রফেসর প্রতিশোধ নেবার জন্য হিরোর মাইক্রোবটসগুলো চুরি করেছিল। অন্যদিকে সেই সিইও যখন একটা নতুন বিল্ডিং তৈরি করেছিল তখন কিছুক্ষণের মধ্যে সেখানে প্রফেসর মাইক্রোবটস নিয়ে পৌঁছে যায়। সেই পোর্টালটা সে সিইওর বিল্ডিংয়ের উপরে আটকে দেয়। এদিকে হিরো এবং তার সঙ্গীরাও ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছিল। তারা প্রফেসরকে থামিয়ে বলে যে তুমি ভুল কাজ করছো, এই পোর্টালের মাধ্যমে আমাদের দেশের ক্ষতি হবে। কিন্তু প্রফেসর ওদের কোনো কথাই না শুনে নিজের কাজ করতে থাকে, এমনকি সে পোর্টালটা অ্যাক্টিভেট করে দিয়ে বেইম্যাক্সকেও আক্রমণ করে দেয়। বেইম্যাক্স তো দূরে গিয়ে পড়ে যায়, আর এদিকে পোর্টালটা ক্রমাগত ওই বিল্ডিংটাকে নিজের দিকে টেনে নিয়ে যেতে থাকে। হিরো পোর্টালের দিকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই বেইম্যাক্স এসে হিরোকে বাঁচিয়ে নেয়। অন্যরা মাইক্রোবটসগুলোকে আটকাচ্ছিল। হিরো তাদেরকে বলে যে আমরা এভাবে তাকে পরাস্ত করতে পারবো না, আমাদের মাইক্রোবটসগুলোকে আলাদা করতে হবে, কারণ এভাবে করলে সকল মাইক্রোবটস আলাদা হয়ে পোর্টালের ভেতরে চলে যাবে আর আমাদের কাজ সহজ হয়ে যাবে। তাই তারা একত্রিত হয়ে মাইক্রোবটসগুলোর মধ্যে ঢুকে পড়ে। এর ফলে সকল মাইক্রোবটসগুলো আলাদা হয়ে পোর্টালের ভেতরে যেতে শুরু করে। এটা দেখে প্রফেসর ভীষণ রেগে যায়। সে বেইম্যাক্স এবং হিরোর উপরে আক্রমণ শুরু করে দেয়, কিন্তু তার আর কোনো মাইক্রোবটস বাকি ছিল না, তাই সে ওদের উপরে আক্রমণ করতেও পারে না। তাই এই সুযোগে বেইম্যাক্স তার মাস্কটা ভেঙে ফেলে, যার মাধ্যমে সে মাইক্রোবটসগুলোকে নিয়ন্ত্রণ করছিল। এর ফলে পোর্টালটাও পড়ে ভেঙে যেতে থাকে। কিন্তু মজার ব্যাপার হলো পোর্টাল তখনও খোলা ছিল। সবাই তাদের জীবন বাঁচাতে দৌড়ে পালাচ্ছিল, কারণ পোর্টালটা চারপাশের সব কিছু নিজের মধ্যে টেনে নিচ্ছিল। তখন বেইম্যাক্স বুঝতে পারে যে পোর্টালের মধ্যে কেউ একজন আছে, আর তাছাড়া সবাই জানতো যে প্রফেসরের মেয়ে সেখানে আটকা পড়ে গেছে। বেইম্যাক্স এবং হিরো বলে যে তারা মেয়েটার জীবন বাঁচাতে পোর্টালের ভেতরে যাবে। ওরা নিজেদের জীবন বাজি রেখে পোর্টালের মধ্যে ঢুকে যায়, কিন্তু সত্যি সেখানে প্রফেসরের মেয়ে ঘুমিয়েছিল। আর তখন একটা ভাঙা বিল্ডিংয়ের টুকরো বেইম্যাক্সকে আঘাত করে। এর ফলে তার আর্মারটা ভেঙে যায়। তাই এখন সে আর আগের মতো শক্তিশালী ছিল না, সে এখন আর উড়তেও পারতো না। তবে বেইম্যাক্সের এক হাতে থাকা আর্মার এখনও ঠিক রয়েছে। যদিও সে উঠতে পারছিল না, কিন্তু সে তার ওই হাত দিয়ে বন্ধ রকেটটাকে স্পর্শ করতে পারছিল। এরপর সে ওই রকেটটা পোর্টালের বাইরে পাঠিয়ে দেবার চেষ্টা করে। যদি সে এমনটা না করতো তাহলে ওরা সবাই এই পোর্টালের মধ্যে চিরজীবনের জন্য আটকে যেত।
কিন্তু এর কারণে বেইম্যাক্স পোর্টালের ভেতরে ঢেকে যাবে, কারণ তাকে তার সমস্ত শক্তি ব্যবহার করতে হবে ওদেরকে পোর্টালের বাইরে পাঠানোর জন্য। হিরো বেইম্যাক্সের কথায় কিছুতেই রাজি হয় না, কিন্তু বেইম্যাক্স বলে যে আমি এটাই করব, কারণ আমি মানুষের জীবন বাঁচানোর জন্যই তৈরি হয়েছি। এরপর বেইম্যাক্স তাকে শেষবারের মতো জিজ্ঞাসা করে, তুমি কি আমার যত্নে সন্তুষ্ট কি না? হিরো খুব ভালো করেই জানে যদি সে হ্যাঁ বলে তাহলে বেইম্যাক্স চিরজীবনের জন্য শাটডাউন হয়ে যাবে। হিরো প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে কাঁদতে কাঁদতে বলে যে বেইম্যাক্স, আমি সবসময়ই তোমার যত্নেই সন্তুষ্ট ছিলাম আর এখনও আমি সন্তুষ্ট। তারপর বেইম্যাক্স সেই রকেটটাকে ছুঁড়ে দেয় এবং নিজেই পেছনে চলে যেতে থাকে, যার ফলে সেই রকেটটা আর হিরো পোর্টালের বাইরে বেরিয়ে আসে, কিন্তু বেইম্যাক্স আর বের হতে পারে না। তারপর আমরা দেখি যে প্রফেসরের মেয়েকে এখন হাসপাতালে নেওয়া হয়েছে। তাছাড়াও শহরে এমন বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর কেটে গেছে অনেকগুলো দিন, সবাই তাদের জীবনে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু হিরো তখনও তার ভাই এবং বেইম্যাক্সকে ভুলতেই পারেনি। একদিন হিরো বেইম্যাক্সের কথা মনে করছিল, আর তখনই সে তার স্যুট দেখতে পায় এবং স্যুটের মধ্যে থেকে বেইম্যাক্সের একটা চিপ খুঁজে পায়। সেই চিপটা বেইম্যাক্স নিজেই বের করে ফেলেছিল। এবার হিরো নিজের মতো করে আরও একটা বেইম্যাক্স তৈরি করে ফেলে, আর তারপর সেই পুরনো চিপটা সেই বেইম্যাক্সের মধ্যে বসিয়ে দেয়, যাতে করে বেইম্যাক্সের সকল স্মৃতিগুলো জীবন্ত থাকে, যার ফলে ঠিক আগের মতোই আরও একটা নতুন বেইম্যাক্স তৈরি হয়ে যায়। হিরো এবার তাকে জড়িয়ে ধরে, আর এরপর ওরা সবাই মিলে আবারও বেইম্যাক্সের শক্তিগুলো ভালো কাজে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। সেই সাথে তারা শহরের শান্তি বজায় রাখার কাজে নেমে পড়ে। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।